ক্লাস 12 এর তড়িৎ চুম্বকের চ্যাপ্টারে আমরা এর আগের দিন পড়িয়েছিলাম চলো কুণ্ডলী সম্পর্কে একটা বা পরিবাহীর উপরে তড়িৎ প্রবাহ যাচ্ছে তার উপরে কি পরিমাণ চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেখান থেকে বলছিলাম একটা পরিবাহীকে যদি চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় সে কি বল অনুভব করবে সেখান থেকে এসেছিলাম কি একটা কুণ্ডলীকে যদি চুম্বক ক্ষেত্রের উপরে পরিবাহী কুণ্ডলীকে চুম্বক ক্ষেত্রের উপরে স্থাপন করি সে কি পরিমাণ টর্ক অনুভব করবে সেইটা নিয়ে এর আগের দিন বলেছি। তাহলে একটা চুম্বক ক্ষেত্রের উপরে কুণ্ডলীকে স্থাপন করলে সে একটা টর্ক অনুভব করবে, তার মানে টর্ক অনুভব করা মানে সে একটা কোণে ঘুরে যাবে, তার মানে কুণ্ডলীটা চলে যাচ্ছে। সেই যে কুণ্ডলীটা ঘুরে যাচ্ছে সেই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা একটা গ্যালভানোমিটার তৈরি করব। তাহলে আগে জানবো গ্যালভানোমিটারটা কি। গ্যালভানোমিটার একটা যন্ত্র যা তড়িৎ প্রবাহের দিক বা তড়িৎ প্রবাহের মাত্রার মান নির্ণয় করতে পারে, মানে তড়িৎ প্রবাহ মাপতে পারে বা তড়িৎ প্রবাহের দিক পরিমাপ করতে পারে। এই যন্ত্রটার নাম হচ্ছে গ্যালভানোমিটার। এবার গ্যালভানোমিটার বিভিন্ন ধরনের হয়, টেবিল গ্যালভানোমিটার হয়, ব্যালিস্টিক গ্যালভানোমিটার হয়, হেলমহল্টজ ডাবল কয়েল গ্যালভানোমিটার হয়, চলক চুম্বক গ্যালভানোমিটার হয়। আমরা একটা গ্যালভানোমিটার পড়বো ওই কুণ্ডলীটা যে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এই চুম্বক ক্ষেত্রে পরিবাহী কুণ্ডলীকে স্থাপন করলে সে যে টর্ক অনুভব করে সেইটা নিয়ে আমরা একটা গ্যালভানোমিটার তৈরি করছি, যেটা ডি আরসন ভার তৈরি করেছিল বলে তার নাম অনুযায়ী বা ওই কুণ্ডলীটা ঘুরে যাচ্ছে বলে সেই অনুযায়ী বলা হয় চলক কুণ্ডলী গ্যালভানোমিটার বা ডি আরসন ভারের গ্যালভানোমিটার। তাহলে তোমরা দেখেছো গ্যালভানোমিটারটা তাহলে ওইটা কি একটা কুণ্ডলীকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়। তাহলে এটা একটা কুণ্ডলী, এটার মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে। এই কুণ্ডলীটিকে একটা তারের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় ম্যাঙ্গানিজ ফসফরাস নামক যে মিশ্র ধাতু দিয়ে একটা তৈরি করা হচ্ছে ম্যাঙ্গানিজ আর ফসফরাস। এইটাকে আমি কি করছি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করে দিচ্ছি। কুণ্ডলীটাকে চুম্বক ক্ষেত্রের একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করেছি। চুম্বক ক্ষেত্রটা এরকম স্থাপন করছি চুম্বক ক্ষেত্রের মধ্যে, এন থেকে এসের দিকে যাবে। আর এইটার উপরে কি বলছে একটা মিরর আছে। তাহলে কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে আমরা আগে দিন টর্ক পড়েছি কি এন আই ডি এ। এনটা কি কুণ্ডলীর পাক সংখ্যা, আইটা কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ যাচ্ছে, আর বিটা কি চুম্বক ক্ষেত্রের মান আর কুণ্ডলীটার ক্ষেত্রফল এ। এইটা পেয়েছি টাও সমান পেয়েছি কি এন আই ডি এ। তাহলে কুণ্ডলীটা যখনই পাক খাবে তার সঙ্গে যে এই যে সুতোটা বাঁধানো আছে ধাতুর সুতা, ধাতু সরু পাতের সুতা, সেও পাক খাবে। তাহলে কুণ্ডলীটার প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে পাক খাওয়া বন্ধ, তাহলে সেটা পূর্বের অবস্থায় আবার ফিরে আসছে। দেখো আমি একটা সুতার সাহায্যে লোহার বলকে ঝুলিয়ে ঘুরে দিলাম, দেখো সেটা ঘোরানোর পরে ছেড়ে দিলে আবার সে ব্যাকে অটোমেটিক ঘুরতে থাকে, এরকম এরকম ঘুরতে থাকবে কিছুক্ষণ। কেন? যে সুতাটা আছে সে সুতাটা একটা কি তার একটা কি হয় জড়তা ভ্রামকের জন্য সেখানে একটা কি হয় টর্কের সৃষ্টি হয়। সুতার মধ্যে যে জড়তা ভ্রামক আছে তার জন্য একটা টর্কের সৃষ্টি হয় বা মোট, তাহলে সেখানে একটা যে টর্ক হবে সেই টর্কটার মান কি, সেই টর্কটার মান হবে সি ইনটু থিটা। ওইটা কি ওটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, এই জন্য বলা হয় প্রত্যানয়ন টর্ক। আর সিটা কি প্রতি একক ঘূর্ণনে প্রত্যানয়ন টর্ক বা একে বলা হয় অনেক সময় ব্যবহৃত গুণাঙ্ক। বোঝা গেল জিনিসটা যে কুণ্ডলীটার মধ্যে তড়িৎ প্রবাহ গেলে একটা টর্কের সৃষ্টি হয়, কুণ্ডলীটা মোচড় নিল। তাহলে কুণ্ডলীটা মোচড় নিলে সুতরাং মোচড় নেবে, তাহলে
সুতার মধ্যে একটা জড়তা ভ্রমকের জন্য সেখানে একটা টর্কের সৃষ্টি হবে, সেই টর্কটা কত সি থিটা। এটা প্রত্যানার টর্ক, এটা কুণ্ডলীর টর্ক, এটা সুতার প্রত্যানার টর্ক। তাহলে দুটো জিনিসকে যদি আমি ব্যালেন্স করে দেই, জিনিসটা কি দাঁড়াবে? NIBA সমান সি। সিটা কি বললাম? একক ঘূর্ণনের জন্য যে টর্ক হয়, তাহলে মোট কত ঘুরছে? যদি সেটা থিটা কোণে ঘুরে তাহলে মোট টর্ক হবে কি সি থিটা। তাহলে NIBA সমান সি থিটা। এইবার দেখো এখান থেকে আমি কি বলতে পারছি? I equal to C by NBA into theta। তাহলে দেখা যাচ্ছে I সমানুপাতিক থিটা। তাহলে যত প্রবাহ যাবে তত কি হবে? ঘূর্ণনের সিস্টেম। যত কুণ্ডলীর মধ্যে প্রবাহ যত বেশি যাবে তত বেশি ঘূর্ণন হবে। তাহলে কুণ্ডলীর ঘূর্ণন হলে এখানে মিররটারও ঘূর্ণন হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমি করি, এখানে মিররটা আছে, তাহলে কুণ্ডলীটা এরকম ঘুরে যাচ্ছে, তাহলে মিররটা ঘুরে যাচ্ছে। এই সিস্টেমটা কেমন হয়? দেওয়ালের উপরে একটা ছোট্ট র‍্যাক ফিট করে দেওয়া হয়, র‍্যাকের উপরে রাখা হয় গ্যালভোমিটার, নিচ থেকে তড়িৎ প্রবাহ বাড়ানো হয়। এরকম ঝুলতিছে একটা তারের উপরে মিরর, ছোট্ট একটা দর্পণ ফিট করা আছে। এইবার এখান থেকে ঠিক 1 মিটার দূরে এখানে একটা সিলিং থেকে লাইট ঝুলিয়ে দেওয়া হয়, আর সেই লাইটের নিচে একটা স্কেল আছে। তাহলে ধরো এরকম সিস্টেম, এখান থেকে একটা লাইট যদি দর্পণের উপরে পড়ে তাহলে সে রিফ্লেকশন হবে। সেই রিফ্লেকশন লাইটটা কোথায় পড়াতে হবে? স্কেলের উপরে। তাহলে ধরো আমি একটা জিনিস কি, এটা দর্পণ, আমি একটু বড় করে আঁকছি, এটা দর্পণ। এইখানে আছে আমার কি? স্কেল। তাহলে এইখানে আছে ধরো লাইট সোর্স। তাহলে লাইট সোর্স থেকে লাইট যাবে, লাইট গিয়ে এখানে রিফ্লেকশন হবে, এখানে পড়বে। এটা প্রথম অবস্থায় ছিল। এইবার আমি কি করলাম? তড়িৎ প্রবাহ পাঠালাম। তাহলে দর্পণটা তড়িৎ প্রবাহ পাঠানোর পর দর্পণটা ধরো কি হয়েছে? থিটা কোণে ঘুরে গেছে, কারণ কুণ্ডলী থিটা কোণে ঘুরছে, মানে তারেরও মোচড় হচ্ছে থিটা, দর্পণ করছে থিটা। তাহলে আগে ছিল আপতন কোণ এবং প্রতিফলন কোণ তো সমান হয়। এখন দেখো আলোক রশ্মিটা যদি থিটা কোণে ঘুরে যায় তাহলে নিশ্চয়ই আলোক রশ্মিটা এরকম জায়গায় সরে চলে আসে। তাহলে এই আলোক রশ্মিটা কত কোণে সরে আসে? আগে ছিল এখান থেকে এটা, এখন এরকম হয়ে গেছে, তার মানে এটা লম্ব ছিল, এখন লম্ব। তাহলে কি হবে? তাহলে আরো কম কোণে পড়ে দিচ্ছি। দেখো এইটা যদি থিটা হয়, থিটা কোণে ঘুরে যাচ্ছে, তার মানে এটাও থিটা। তাহলে এখন এই কোণটা কত? আগে যা কোণ ছিল তার সঙ্গে লম্বটা এখন কত? আরো দেখো থিটা কোণে আগের যে লম্ব ছিল তার থেকে থিটা কোণ বেড়ে যাচ্ছে। তাহলে রশ্মিটা এখন কি হচ্ছে? রশ্মিটা আরো সরে চলে আসছে। ধরো এইটা আমার ছিল, এখানে এইভাবে পড়ে এইভাবে, দর্পণটা যখন ঘুরিয়ে দেই তাহলে এইভাবে পড়ে আর কম কোণে পড়বে। কারণ আপতন কোণটা এখন কি হবে? দর্পণ কমে যাওয়া মানে আগে ছিল এইটা আপতন কোণ, এখন তো উন্নীত বিলম্ব, তার মানে আপতন কোণ কমে যাবে। আপতন কোণ কমলে প্রতিফলন রশ্মিটা এরকম জায়গায় সরে চলে যাবে। আর এইটা মনে রাখতে হবে, এটা 2 থিটা কোণে ঘুরে যাবে। মানে দর্পণ যদি থিটা কোণে এদিকে ঘুরে তাহলে আপতিত রশ্মিটা যেখানে পড়ছিল সেখান থেকে 2 থিটা কোণে ঘুরবে। আবার যদি ওদিকে থিটা কোণে ঘুরে তাহলে যেখান থেকে ছিল এখানে যদি দর্পণটা ওরকম না হয়, যদি এদিকে খুব থিটা কোণে ঘুরে তাহলে কি হবে? আপতিত রশ্মিটা আরো এদিকে 2 থিটা কোণে ঘুরে যাবে। তার মানে এই আমি সরণটা যদি বি ধরি আর এর ডিসটেন্সটা যদি ক্যাপিটাল বি ধরি তাহলে কি বলবো? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণ সমান কি? ডি বাই 2d। তাহলে এখান থেকে আমি, এটা হচ্ছে কুণ্ডলীর ঘূর্ণনের কেস। কুণ্ডলী ঘুরলে দড়ি ঘুরছে, দড়ি ঘুরলে বা সুতা ঘুরলে I
স্কেলের উপরে আলোক রশ্মির রৈখিক সরণ, সেটা কি ডি। তাহলে এর সঙ্গে আমি কি বলতে পারবো, আই সমানুপাতিক থিটা, আবার থিটা সমানুপাতিক দেখো ডি, তাহলে আই সমানুপাতিক ডি। তার মানে আলোক যখনই আমার কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ যাবে তখন কুণ্ডলীর ঘূর্ণন হলে স্কেলের উপরে যে আলোক রশ্মি তারও একটা রৈখিক সরণ ঘটবে। যত প্রবাহ বেশি যাবে কুণ্ডলীর ঘূর্ণন তত বেশি হবে, তত বেশি রৈখিক সরণ হবে। তাহলে এইখান থেকে আমি কত আই গেলে কত থিটা হয়ে পাচ্ছি, থিটাটা আমি মাপতে পারছি। থিটার জায়গায় তাহলে আমি বসিয়ে দিতে পারি d/2d। ওখান থেকে কত সরণ হচ্ছে, সেখান থেকে কত প্রবাহ গেলে সেই সমীকরণটাও আমি পেতে পারি। দেখো এই দুটো সমীকরণ নিয়ে আমি বলতে পারি I সমান CNVA, থিটা সমান d/2d। তাহলে দেখো আমি একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালাম, তড়িৎ প্রবাহ পাঠালে স্কেলে কত সরণ হয় আমি লক্ষ্য করলাম, স্কেলটাকে কত দূরে রাখা আছে পরিমাপ করলাম। আর এগুলো তো যন্ত্রের সব ভিতরের অংশ, কত চুম্বক ক্ষেত্রে রাখছি সেটাও বসিয়ে দিলাম, পাক কত, ক্ষেত্রফল কত, সি কত, এগুলো তো তার যন্ত্রের তার বৈশিষ্ট্য। সেখান থেকে তাহলে আমি এই মানগুলো যদি বসিয়ে দেই, ওই কুণ্ডলীর মধ্যে কত প্রবাহ যাচ্ছে তা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে কুণ্ডলীর প্রবাহ পরিমাপ করতে পারবো যন্ত্রের সাহায্যে। আবার কুণ্ডলীর দিক মাপবো কিভাবে, এদিক ওদিক সমান হবে। যদি ওদিকে প্রবাহ হয় তাহলে কুণ্ডলী এদিকে যদি ঘুরে যায় তাহলে যদি প্রবাহ ওদিকে ছিল, এখন যদি কুণ্ডলী এদিকে ঘুরে যায় তাহলে দেখো প্রবাহটা উল্টা দিকে হয়ে গেছে। দেখো কুণ্ডলীর প্রবাহের অভিমুখের পরিবর্তন হলে এই যে থিটা ঘূর্ণন আলাদা আলাদা দিকে হবে, তাহলে রৈখিক সরণও আলাদা আলাদা দিকে হবে। তাহলে প্রবাহের অভিমুখও মাপতে পারবো যে কোন দিকে প্রবাহ হচ্ছে, আর কি পাবো, প্রবাহের পরিমাপও করতে পারবো। এই হচ্ছে আমার চলকুণ্ডলী গণনের মূল বিষয়। এবার এর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সুবেদিতা। সুবেদিতা সুবেদিতাটা কি, এর সুবেদিতা দেখো আমি দুভাবে বলতে পারি। একটা থিটা বাই আই আকারে লিখতে পারি। তাহলে থিটা বাই যদি আই করি, দেখো থিটা বাই আই সমান কি হচ্ছে NBA/C। তাহলে সুবেদিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, পাক সংখ্যার উপর, চুম্বক ক্ষেত্রের উপর, ক্ষেত্রফলের উপর, আর কি ব্যাবর্ত গুণাঙ্কের উপর। পাক সংখ্যা যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে, এর সুবেদিতা তত বেশি হবে। আর কি চুম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে, যত শক্তিশালী চুম্বক ক্ষেত্র হবে তত সুবেদিতা তত বেশি হবে। কিন্তু এই ব্যাবর্ত গুণাঙ্ক বা প্রতি একক ঘূর্ণনে প্রত্যানার টপ, এই নিচের মানটিকে কম হতে হবে। তার মানে উপরের মানগুলো সব যে আছে এগুলোকে কি হতে হবে সুবেদিতার জন্য বেশি, কিন্তু নিচের মানটাকে কি হতে হবে কম, তাহলে সুবেদিতা বেশি হবে। সাধারণত এই যন্ত্রের সুবেদিতা একক কি হয়, সুবেদিতার একক কি হয়, সুবেদিতার একক দেখো আমরা কি পেয়েছিলাম, থিটার জায়গায় লিখতে পারবো d/2d into I NBA। তাহলে d/I সমান NBA/C, এটা ক্যাপিটাল ডি, সরি 2d, এইটা হবে। তাহলে এইটা দিয়ে এটা বা এটা দিয়ে সুবেদিতা বলতে পারবো। এটা তো কোণ, অ্যাকচুয়ালি কত কোণে ঘুরছে তা আমি মাপতে পারছি না, মাপতে পারছি স্কেলে কত দূর সরছে আর কত প্রবাহ যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি এর সুবেদিতার একক হয় মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার, এইটা এর প্রায় সুবেদিতার একক। বা তুমি লিখতে পারো মিলিমিটার পার অ্যাম্পিয়ারও লিখতে পারো সুবেদিতার একক। মানে এর সুবেদিতা দেখা যায় প্রায় প্রতি মিলিমিটারে 10⁻⁹ অ্যাম্পিয়ার হয়ে যায়, অনেক বেশি এটা সুবেদিতা। তাহলে সুবেদিতাটা বোঝা গেল
যে এইটার উপরে সুবেদিতা, সুবেদিতাটা কি করা হয়, যদি একটা গ্যালভানোমিটার থেকে 8 মিটার দূরে স্কেলকে স্থাপন করে প্রতি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তার মধ্যে যে পরিমাণ রৈখিক সরণ ঘটে সেটা তার সুবেদিতা, অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এর সুবেদিতাটা বোঝা গেল যে স্কেলটাকে এই 2D-টাকে হতে হবে কি 2D না, এখানে D-টাকে হতে হবে 1 মিটার, এই মানটাকে হতে হবে ক্যাপিটাল D-টা হতে হবে 1 মিটার। তাহলে গ্যালভানোমিটার থেকে একটা স্কেলকে 1 মিটার দূরে স্থাপন করার পর প্রতি 1 মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই স্কেলের রৈখিক সরণ যত মিলিমিটার হচ্ছে তাকে বলা হচ্ছে তার সুবেদিতা। এছাড়া আমরা করব কি, দুটো জিনিস করব, একটা হচ্ছে প্রবাহী সুবেদিতা আর একটা হচ্ছে বিভব সুবেদিতা। প্রবাহী সুবেদিতা অ্যাকচুয়ালি আমরা করে নিলাম, প্রবাহী সুবেদিতা বা তড়িৎ প্রবাহ সুবেদিতা, তড়িৎ প্রবাহ সুবেদিতা NIBA সমান C থিটা, থিটা সমান কি D বাই 2D। তাহলে I বাই বা থিটা বাই, এটা তো দরকার নেই আমার, থিটা বাই I সমান NBA বাই C। এইটাকে বলা হবে প্রবাহী সুবেদিতা, থিটা বাই I, এইটা হচ্ছে প্রবাহী সুবেদিতা। এটা আমার না করলেও হবে যে থিটা বাই I সমান MBAI, এটা হচ্ছে প্রবাহী সুবেদিতা। তাহলে আরেকটা জিনিস আছে যেটা কি বিভব সুবেদিতা। বিভব সুবেদিতা, বিভব V সমান কি হয় IR। তাহলে বিভব সুবেদিতা কি থিটা বাই V, তাহলে থিটা বাই IR। তাহলে থিটা বাই IR, থিটা বাই I সমান কি NBA CR। এইটা হচ্ছে বিভব সুবেদিতা। প্রবাহী সুবেদিতা NBA বাই C আর বিভব সুবেদিতা NBA বাই CR। এই গ্যালভানোমিটার সুবেদিতা খুব উচ্চ, মানে 10 টু দি পাওয়ার -9 বা ন্যানো অ্যাম্পিয়ার। কিন্তু এই গ্যালভানোমিটারকে আমরা সাধারণত খুব সূক্ষ্ম তড়িৎ প্রবাহ পরিমাপের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল, যে সমস্ত প্র্যাকটিক্যাল সূক্ষ্ম পরিমাপ তড়িৎ প্রবাহের সেই সমস্ত প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করি। কারণ এটা বুঝতে পারছি যে একটা বিরাট একটা ব্যবস্থা, একটা টেবিলে এখানে দেওয়ালে আমাকে র‍্যাক করে সেখানে গ্যালভানোমিটার স্থাপন করতে হবে, সিলিং থেকে লাইট নামাতে হবে, সিলিং থেকে লাইট নামানোর পর সেই লাইটের সঙ্গে নিচে স্কেল ফিট করতে হবে, দিয়ে পরিমাপ করতে হবে, এবং এগুলো কোনো একটু যন্ত্র যদি সামান্য নাড়াচাড়া হয়ে যায় খুব মানে ত্রুটিপূর্ণ হয়ে যায়। তাই কি হয়, এই ব্যবস্থা আমরা সাধারণত নেই। বা আরেকটা কি, এ খুব সূক্ষ্ম তড়িৎ প্রবাহ মাপতে পারে বলে যদি সামান্য কোনো কারণে উচ্চ তড়িৎ প্রবাহ চলে যায় যন্ত্রের মধ্যে, তাহলে দেখা যাবে যে এর তারটা যে সূক্ষ্ম যে সরু তারের উপরে আমি ঝুলিয়েছি, ওই ফসফরাস ম্যাঙ্গানিজের তার, ওর মোচড় বেশি হয়ে যায়, ফলে তারটা কেটে যাবে। তাই এই ব্যবহারটা খুব সূক্ষ্ম ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সাধারণত রাফ প্র্যাকটিক্যাল যে ব্যবহার তাতে ব্যবহার করা যায় না। এই জন্য আমাদের যে নর্মাল প্র্যাকটিক্যাল ল্যাবে সব দেখবে 11-12 এর প্র্যাকটিক্যাল ল্যাবে বা সাধারণ যে প্র্যাকটিক্যাল, এখানে সমস্ত আমরা টেবিল গ্যালভানোমিটার ব্যবহার করি। এগুলো অত একটা ছোট্ট একটা এরকম একটা ছোট্ট যন্ত্র যেটা সহজে আমরা নাড়াচাড়া করতে পারবো, যেটা মানে ভঙ্গুর সহজেও নয়, দামেও অনেক কম হবে, সেইগুলো আমরা টেবিল গ্যালভানোমিটার ব্যবহার করি। সাধারণত তোমরা যে ক্লাস 12 প্র্যাকটিক্যালে করবে তার সেখানে তোমরা কোনো
চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটার দেখতে পাবে না, উঁচু ক্লাসে যখন যাবে তখন তোমরা চলকুণ্ডলী গ্যালভ্যানোমিটার দেখতে পাবে। এরপর আমরা যেটা করব সেটা কি, গ্যালভ্যানোমিটারকে কিভাবে অ্যামমিটারে পরিণত করা যায় এবং গ্যালভ্যানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে পরিণত করা যায়। অ্যামমিটার, একটা গ্যালভ্যানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে গেলে কি করতে হবে বা ভোল্টমিটারে পরিণত করতে গেলে কি করতে হবে, এটা নিয়ে এরপরে আমরা আলোচনা করব। এরপরে আমরা গ্যালভ্যানোমিটারকে অ্যামমিটারে পরিবর্তন করব। গ্যালভ্যানোমিটারকে অ্যামমিটারে কিভাবে পরিবর্তন করা হবে, ধর এটা একটা গ্যালভ্যানোমিটার আমি ধরছি, এর ভিতরে একটা রোধ আছে, গ্যালভ্যানোমিটারের রোধ কত, জি। এর ভিতর দিয়ে আইজির বেশি কারেন্ট যেতে পারে না। অ্যামমিটার মানে কি, তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটারকে যে কোনো বর্তনীর সঙ্গে কোন সমবায়ে লাগানো হয়, শ্রেণী সমবায়ে লাগানো হয়। তাহলে আমার এখানে অ্যামমিটার আইজির বেশি কারেন্ট গ্যালভ্যানোমিটার বহন করতে পারে না, কিন্তু আমি অ্যামমিটার করব, এ ধরো হয়তো সামান্য মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 5 মিলি অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ, কিন্তু আমার অ্যামমিটারে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হবে। তার মানে জিনিসটা কি, ধরো একটা রাস্তা, একটা শহরের রাস্তা আছে, ওখান দিয়ে সারা মানে যে গাড়ির সংখ্যা হয়তো মানে ঘন্টায় হয়তো 50টা গাড়ি যেতে পারে, যে যদি আমি 500 গাড়ি পাঠিয়ে দিই ওখানে যানজট হবে। তাহলে আমাকে সেই দূরীকরণ করার জন্য কি করতে হবে, তাহলে শহরের বাইরে দিয়ে পাঠাতে হবে। তখন আমরা কি করি, বাইপাস রাস্তা, এবং বাইপাস রাস্তাকে সাধারণত যদি শুরু করে দিই তাহলে সেখান থেকে যেতে পারবে, তাহলে বাইপাস রাস্তা বানাতে হবে এবং বাইপাস রাস্তার বাধাটাকে আমাকে কি করতে হবে, কম করতে হবে। তাহলে গাড়িরা ওই শহরের ভিতর রাস্তা দিয়ে না গিয়ে বাইরে চলে যাবে, শহরের যানজট হবে। এখানে সেরকম জিনিসটা, এখানে আইজির বেশি কারেন্ট যেতে পারে না, কিন্তু আমি কারেন্ট পাঠাচ্ছি আই অনেক বেশি, এ মিলি অ্যাম্পিয়ার যায়, আমি অ্যাম্পিয়ার পাঠিয়ে দিলাম। তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রেও আমাকে একটা বাইপাস রাস্তা বানাতে হবে, একটা বাইপাস রাস্তা বানাতে হবে। যে বাইপাস রাস্তা রোধ কি এস, এবং এসটা সবসময় মনে রাখবে যে জি থেকে কম, এস এর মান সর্বদা জি থেকে কম হবে, তবে এখান থেকে বেশি কারেন্ট চলে। তাহলে ওখান থেকে যদি আইজি বেশি না যেতে পারে, তাহলে এখান থেকে কত যাবে, আই মাইনাস আইজি কারেন্ট যাবে। দেখো এই প্রান্ত আর এই প্রান্তের বিভব সমান, তাহলে আমি বলতে পারি জি ইন্টু আইজি সমান এস ইন্টু আই মাইনাস আইজি। এই দু প্রান্তের বিভব কি, রোধ ইন্টু প্রবাহ সমান বিভব। আর এর ক্ষেত্রে লাল যে তাপটা এঁকেছি, এর ক্ষেত্রে দু প্রান্তের বিভব কি, প্রবাহ, এই যে রোধ ইন্টু প্রবাহ, তাহলে দুটো তো একই বিন্দু। তাহলে এইটা হচ্ছে আমার সাধারণ দুজনের ক্ষেত্রে লিখতে পারছি একসঙ্গে। তাহলে এখান থেকে আমি কি করব, এটাকে এদিকে করি, এটাকে এদিকে, তাহলে I বাই IG মাইনাস 1। তাহলে এখান থেকে কি বলতে পারবো, S সমান G বাই I বাই IG মাইনাস 1। তার মানে এই পরিমাণের শান্ট লাগাতে হবে। I বাই IG কি, তাদের প্রবাহের অনুপাত। এইটাকে অনেক সময় আমি এরকম ছোট সমীকরণ আকারে লিখতে পারি, ছোট করে দিতে পারি m। m সমান কি, I বাই IG। s সমান g বাই n মাইনাস 1। n টা কি, I বাই IG। কি পরিমাণ তাদের, মানে এই প্রবাহের উপরে নির্ভর করে, বা এই যে কত গুণ গ্যালভ্যানোমিটারে কত গুণ পাল্লা আমি অ্যামমিটার তৈরি করব, এই এমটাকে বলা হয় পাল্লা অ্যামমিটারে। মানে আমি কত
গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা যেত তার থেকে আমি কত গুণ পাল্লার অ্যামিটার তৈরি করব তার উপরে নির্ভর করে আমাকে সমান্তরাল সমবায়ে এস লাগাতে হবে। দেখো এই মানটা এন এর মান ধরো হয়তো 100 গুণ, তাহলে 100 মাইনাস 1 99, তাহলে জি কে 99 দিয়ে ভাগ করে দেই, এস এর মান নিশ্চয়ই জি এর থেকে কম হবে। এই হলো গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করলাম। তাহলে এই অবস্থায় এখন অ্যামিটারের তুল্য রোধ কত বলো তো? অ্যামিটারের তুল্য রোধ, অ্যামিটারের তুল্য রোধ নির্ণয়। অ্যামিটারের তুল্য রোধটা কত হবে? আমি যে অ্যামিটারটা তৈরি করেছি এস আর জি কে কি করছি? সমান্তরাল লাইনে লাগিয়েছি। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সূত্র কি? 1/g + 1/s। তুল্য রোধের অনন্যকগুলোর সমষ্টি তুল্য রোধের অনন্যকের সঙ্গে সমান, মানে তুল্য রোধের অনন্য প্রত্যেকটা রোধের অনন্যকের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। এটা তো সমান্তরাল সমবায়ের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? 1/g s সমান কি? s সমান কি হয়? দেখো s সমান হচ্ছে g/n-1। তাহলে এখান থেকে বলতে পারবো 1/g n-1/g। তাহলে কি হবে? 1 + n-1/g সমান তাহলে কি? ng। তাহলে তুল্য রোধটা কত হলো? r' সমান হলো g/n। এটা কি? i/ig। এই হলো গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে গেলে কত শান্ট লাগাতে হবে আর নতুন অ্যামিটারের তুল্য রোধ কত হলো, এটা g/n, মানে তার যে রোধ ছিল তার 1/n অংশ। এরপর আমরা একটা গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটারে চেঞ্জ করি তাহলে কি ঘটনা ঘটবে? ভোল্টমিটার কি? ভোল্টমিটার কি করে? যে বিভব পরিমাপ করে। একে বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয়? বিভব বা বিভব প্রভেদ পরিমাপ করে। এই বর্তনীর কোন সমবায় আমরা যোগ করি? একে বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়। অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করে শ্রেণী সমবায় যোগ করি, আর ভোল্টমিটার হচ্ছে সমান্তরাল সমবায়ে যোগ করতে হয় যে কোনো বর্তনীর সঙ্গে, এটা বিভব প্রভেদ হবে। তাহলে এই গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কথা বলছি IG কারেন্ট যায় এবং এর সর্বোচ্চ বিভব VG পরিমাপ করতে পারে। কিন্তু আমি পরিমাপ করব V তড়িৎ পরিমাপ করব। আমি কত V তড়িৎ পরিমাপ করতে যাচ্ছি। তাহলে এক্সট্রাটা কি? V - VG। এক্সট্রা বিভব, অতিরিক্ত বিভবটা এটা। তাহলে এটাকে কোথায় রাখবো? এটাকে কি? এর শ্রেণী সমবায়ে একটা উচ্চ মানের রোধ যোগ করে দেব। তার মানে R এর মানটা সব সময় G থেকে এক্ষেত্রে বেশি হবে। সেখানে S এর মানটা G থেকে কম, এখানে R এর মান উচ্চ মানের রোধ, সেখানে নিম্ন মানের রোধ সমান্তরাল সমবায়ে যোগ করছিলাম, এখানে উচ্চ মানের রোধ শ্রেণী সমবায়ে যোগ করব। কত ভোল্টমিটার? V ভোল্ট মাপতে পারবে এরকম পাল্লা ভোল্টমিটার তৈরি করতেছি। তাহলে অতিরিক্ত ভোল্টেজটা নষ্ট করতে হবে কোথায়? এই সামনে নষ্ট করে দিতে হবে। রোধ দিলে একটা বিভব বদল হয়ে যাবে। মোট দিচ্ছি V - VG, এখানে বদল হয়ে গেল, বাকিটা এটা। তাহলে এইটা তো একই সমবায়। তাহলে এখানে যদি কারেন্ট IG হয়, এখানেও কারেন্ট IG, তাহলে শ্রেণী সমবায় কারেন্ট ফিক্সড। তাহলে আমি লিখতে পারবো IG = V - VG/R, আর এখানে VG/G। সেখানে বিভব স্থির ছিল সমান্তরাল সমবায়ে,
শ্রেণী সমবায়ে কি হয়, প্রবাহ স্থির থাকে, এই জন্য ভোল্টেজ বাই রোধ সমান ভোল্টেজ বাই রোধ। তাহলে এই ভিজিটাকে এদিকে পাঠিয়ে দাও। তাহলে এইটা কি ভি বাই ভিজি মাইনাস 1 সমান আর বাই জি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি আর সমান জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1। এবার যদি ভোল্টমিটারের পাল্লা এন হয় তাহলে আমি কি লিখতে পারবো আর সমান জি ইন্টু এন মাইনাস 1। এটা কি ভোল্টমিটারের পাল্লা ভি বাই ভিজি। অ্যামমিটারের ক্ষেত্রে ছিল কি এস সমান জি বাই এন মাইনাস 1, এন সমান আই বাই আইজি। এর ক্ষেত্রে আর সমান জি ইন্টু এন মাইনাস 1। তাহলে এটা যদি 10 গুণ হয় তাহলে 10 মাইনাস 1 9। তখন জির মান নিশ্চয় কিছু গুণ হলে আর হবে, সবসময় তার মানে আর এর মান জির থেকে অবশ্যই বেশি। এই জন্য উচ্চ মানের রোধকে শ্রেণী সমবায়ে আমার যোগ করতে হবে। তাহলে তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কত, তুল্য রোধ মানে এখানে কি শ্রেণী সমবায়ে যোগ করছি। তাহলে আর ড্যাশ সমান আর প্লাস জি। আর এর ভ্যালু কত জি ইন্টু এন মাইনাস 1 বাই জি। তাহলে সরল করলে কি জি এন মাইনাস জি প্লাস জি, তার মানে আর ড্যাশ সমান এন জি। সেখানে ছিল জির একের এন অংশ, এখানে জির এন গুণ হয়ে গেল, তুল্য রোধের মান আরো বেড়ে গেল, ভোল্টমিটারের তুল্য রোধ।